Sir Henrietta, Assalamu alaikum. Walaikum salam wa rahmatullah. Now, tell me how did your journey to Islam start? Where was the beginning? তো আমাকে ফিরে যেতে হবে আমার 20 বছর বয়সে, আর্লি 20s। আমার ছিল যেটাকে বলা হয় জব ফর লাইফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক বিভাগে। Here in the UK? না, এটা ছিল হাঙ্গেরিতে। তো আমি অরিজিনালি হাঙ্গেরির, আর আমি কাজ করতাম আন্তর্জাতিক বিভাগে। আমি কাজ করতাম কূটনীতিবিদদের সঙ্গে। আর এটা ছিল সেই সময় যখন হাঙ্গেরি ভাবছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার কথা। তো আমাদেরকে করতে হচ্ছিল বহু প্রজেক্ট। তো আমি আবিষ্কার করেছিলাম বহু পশ্চিমী কালচার অ্যান্ড আইডিয়াজ। আর আমি জব পাওয়ার 1 বছর আগে আমার হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট পর্বতমালায়। You were skiing? না, আমি গিয়েছিলাম একটা হাইকিং ট্যুরে। আর একদিন রাত্রিতে আমি অন্ধকারে হাঁটছিলাম আর পাথরের উপর পড়ে গেছিলাম। Subhanallah. আর আমার জ্ঞান ফিরেছিল 3 দিন পর। আর আমার কোনো কিছুই মনে ছিল না। একমাত্র বিষয় যে আমার মনে ছিল, কেউ আমার মাথাটা ধরেছিল আর রক্ত বয়ে যাচ্ছিল সব জায়গা দিয়ে। আর হসপিটালে আমার জ্ঞান ফিরলো। আমার ছিল ন্যাড়া মাথা, আমার মাথাতে একটা টিউব জড়ানো ছিল। আর আমি শুনতে পাচ্ছিলাম ডক্টর আমার পেরেন্টসের সঙ্গে কথা বলছেন। আর ডক্টর আমার মাকে বলছিলেন, তিনি তখন আমার বেডের পাশে বসে কাঁদছেন। ডক্টর বললেন যে এটা কোনো ফেরেশতা নয় যে আপনার মেয়েকে রক্ষা করেছে। আমি গডে বিশ্বাস করি না, তবে দিস ওয়াজ গড। কারণ আমার মাথার খুলিটা একেবারে। This was the doctor saying. ডক্টর বলেছিলেন আমার পেরেন্টসকে। হ্যাঁ, তিনি বলেছিলেন আমি একজন সায়েন্টিস্ট, আমি একজন ডক্টর, আমি গডে বিশ্বাস করি না, কিন্তু এটা গডের কাজ। কারণ এই মেয়েটি হয়তোবা থাকতো হুইল চেয়ারে তার সারা জীবন। It was a miracle. এটা ছিল মিরাকেল। আর এটাই আমি শুনেছিলাম। এছাড়া আমার আর কোনো জ্ঞান ছিল না যে আমার সঙ্গে কি ঘটেছিল। আমি কিছুই মনে করতে পারিনি। যেটুকু মনে ছিল, আমি পাথরে স্লিপ করেছিলাম রাত্রিতে। পরে যখন আমার জ্ঞান ফিরলো, আমার মাথা ছিল ন্যাড়া আর একটা টিউব জড়ানো ছিল আমার মাথায়। আর কিছুই আমার মনে ছিল না যা কিছু আমার সঙ্গে ঘটেছিল তার। তো আমি কাটিয়েছিলাম গোটা সপ্তাহ হসপিটালে। আর আমি বহু আলোচনা করেছিলাম ডক্টরের সঙ্গে রাত্রিতে, কারণ তিনি আমার দেখভাল করতেন। আর আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে ব্যাখ্যা করে বলুন কেন আপনি এমনটা বলছেন, এটা ফেরেশতার কাজ নয়, পার্থক্যটা কোথায়? আর তিনি বলেন যে তুমি বিশেষ কারণে বেঁচে আছো, তুমি খুঁজে বের করবে কেন তুমি বেঁচে আছো। আর তখন থেকেই আমার খোঁজ শুরু হয়েছিল, কিন্তু আমি জানতাম আমি কোথায় যাব। What was the background? I mean, you were born Christian? তো আমার পেরেন্টস ছিলেন জেনারেশন অফ কমিউনিজম ইন হাঙ্গেরি। আমরা কখনোই কথা বলতাম না ধর্ম নিয়ে, এটা আমাদের জীবনের অংশ ছিল না। এমনকি আমার দাদু দিদাও বিশেষ ধার্মিক ছিলেন না। আমরা সাধারণভাবে ক্রিসমাস ইস্টার উদযাপন করতাম, কিন্তু আমাদের জীবনে কখনোই ধর্মীয় কোনো কিছু ছিল না। তাই আমরা কখনোই গডের কথা ভাবিনি, কখনোই না। না এ নিয়ে আলোচনা হতো, না আমাদের স্কুলে শেখানো হয়েছিল। রাশিয়ানদের অনুমতি ছিল না ধর্ম নিয়ে কোনো ধরনের পড়াশোনা করার। তাই আমার জীবনে ধর্মের কোনো চিহ্ন ছিল না। আর যখন আমার সঙ্গে দুর্ঘটনা ঘটলো, অবশ্যই আপনি কল্পনা করতে পারবেন আমাকে গডের ধারণাটা বেশ আকৃষ্ট করলো। এটার অর্থ কি? আর তখন থেকেই শুরু হলো আমার অনুসন্ধান। আমি খোঁজ করেছিলাম ইস্টার্ন ধর্মগুলোর, বুদ্ধিজম, হিন্দুইজম, সবকিছুই আমি খুঁজেছিলাম আমার জব পাওয়ার আগে পর্যন্ত। আর হঠাৎ করে আমি উপলব্ধি করলাম সেখানে আছে এমন কিছু যা খুবই জটিল, ছোটখাটো কিছু করার তুলনায়। It was your job that exposed you to the world of Islam? একদিক থেকে হ্যাঁ, কারণ সেখানে একটা বিশেষ ইভেন্টে যেটা আমরা অর্গানাইজ করছিলাম আমাদের ডিপার্টমেন্টের মধ্যে, আমরা আমন্ত্রণ করেছিলাম একদল ডিপ্লোম্যাটকে। আর সেখানে বহু ডিপ্লোম্যাটিক মিটিংস চলছিল। আর আমি ছিলাম ইনচার্জ অফ অর্গানাইজিং। আর সমস্ত ডিপ্লোম্যাটদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আর তাদের মধ্যে একজন আমাকে কল করলেন ইভেন্টের আগে আর বললেন আমার কিছু শর্ত আছে। আমি বললাম আমাকে বলুন, আমি চেষ্টা করবো আয়োজন করার। তিনি বললেন আমি ড্রিঙ্ক করবো না, আমার প্রয়োজন নেই কোনো সঙ্গিনীর, কোনো গার্লফ্রেন্ডের, আমি পোর্ক খাবো না, আপনি নিশ্চিত করবেন আমার খাবার যেন হয় পরিচ্ছন্ন। আমি তাকে বললাম Where do you come from? Yeah, what's wrong with you? Like, who are you? তো যখন তিনি এলেন তিনি তো আমার উপর ছিল সমস্ত দায়িত্ব। আমি ছিলাম তাদের ইনচার্জ। আর আমি সমস্ত কিছু দেখভাল করছিলাম। আর আমি এই বিষয়ে খুবই যত্নশীল ছিলাম। তার খাদ্য যেন হয় পরিচ্ছন্ন। তিনি কোনো ধরনের অ্যালকোহলিক পানীয় নিলেন না। আর আমরা শুরু করলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আর আমার ভালো লাগছিল তিনি যেভাবে ইসলামে পারিবারিক ব্যবস্থার কথা বলছিলেন। তিনি ছিলেন বিবাহিত আর তিনি বলছিলেন তাদের বিবাহের পদ্ধতিটা কেমন। আর তিনি বিয়ে করেছিলেন একজন মরক্কান মেয়েকে। আর আমার জাস্ট ভালো লাগছিল যেভাবে তিনি পরিবারের কথা বলছিলেন। আর আমি সত্যি ভাবতে শুরু করেছিলাম যে আমার জীবনটা কি। আমি কাজ করি দিনে 14 ঘন্টা, কখনো কখনো 16 ঘন্টা। আমি হয়তো বা কোনো পরিবার পাবো না যদি এই জবটা কন্টিনিউ করি। আর তারপর তিনি ফিরে গেলেন। তিনি ছিলেন হল্যান্ডের। আর তারপর আমি সম্ভবত কয়েকদিন পর আমি একটা কোরআন রিসিভ করলাম From তাঁর থেকে পোস্টের মাধ্যমে। আর অবশ্যই আমি ভীত হয়ে গেলাম। আমি শুরু করলাম কোরআন শোনা। আমি শুনতে পারছিলাম না, এটা ছিল খুবই ভারী, যেন কোনো বড় দায়িত্ব আমার উপর চেপে যাচ্ছিল। was that a recording? হ্যাঁ, এটা একটা রেকর্ডিং ছিল। আর তিনি আরও পাঠিয়েছিলেন অ্যাকচুয়াল কোরআন, কাগজে লেখা। আর আমার মনে হচ্ছিল যেন আমি পুরোপুরি অপ্রস্তুত,
পুরোপুরি অপ্রস্তুত। কিন্তু আমি যা করলাম আমি খুবই আগ্রহী হলাম। আমার বরাবরই বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল। আর আমি নিজেকেই বললাম যে আমার জীবনে কিছু পরিবর্তনের প্রয়োজন। আমি জানি না কিভাবে হবে, তবে কিছু পরিবর্তনের দরকার। You realized that this was a very serious matter, but you didn't want yet to commit. আমি পারলাম না। আমি বিশেষ খুশি ছিলাম না যেভাবে মিডিয়া চিত্রায়িত করে মুসলিমদের আর ইসলামকে, বিশেষ করে মুসলিম মেয়েদের। আমার ছিল খুবই ব্যাড ইমপ্রেশন মুসলিম মেয়েদের নিয়ে। আসলে যা কিছু আমাদের হাঙ্গেরিতে পৌঁছেছিল মিডিয়ার মাধ্যমে, আমি কোনোভাবে অস্বস্তিতে পড়তে চাইছিলাম না, বিশেষ করে সে সময়। কিন্তু এই ঘটনার পর যখন কোরআন এসে পৌঁছালো, আমি নিজেকেই বললাম চলো এটাকে আবিষ্কার করা যাক। আর আমি আসলেই গিয়েছিলাম আমার লোকাল মসজিদে। আমাদের বেশ কিছু মসজিদ ছিল আমাদের এরিয়াতে, টার্কিশ, পাকিস্তানি। Was that was in Budapest? In Budapest, yes. তো প্রতি শনিবার আমি সময় কাটাচ্ছিলাম মসজিদে। বাস্তবিকই আমি তখন মুসলিম ছিলাম না, কিন্তু আমি যাচ্ছিলাম শেখার জন্য আরবি। আমি সত্যিই মুগ্ধ ছিলাম এই ভাষায়। আমি ক্যালিগ্রাফি করছিলাম। আমি জাস্ট ঘুরে বেড়াতাম লোকাল মহিলাদের সঙ্গে। আর যতক্ষণ না আমার মনে হতে শুরু করলো যে এক প্রকার আমার অঙ্গীকার করা দরকার, কারণ আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম সেখানে। আর একদিন সন্ধ্যায় আমি জাস্ট বেডে শুয়েছিলাম। কোনো কিছু যেন আমাকে প্রম্পট করছিল, যদি গড থাকেন তাহলে তার কাছে আমার সাহায্য চাওয়া প্রয়োজন। আর সে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম প্রফেটকে। Subhanallah. Peace be upon him. তো আমি শুতে গেলাম এই প্রশ্ন নিয়ে, আমার এখন কি করা দরকার। আর রাত্রিতে তিনি আমার স্বপ্নে এলেন আর তিনি বললেন, ভয় পেও না, আমাদের সাথে এসো। এটাই ছিল বার্তা। আমার আর কোনো কিছুই মনে নেই। আর তারপর দিন সকালে আমি জেগে উঠলাম। আমি অনুভব করছিলাম একটা উৎসাহ। আমি জানতে চাইছিলাম যে কেন তিনি আমার জীবনে এলেন। আর আমি আবারও মসজিদে গেলাম। আর যেই আমি মসজিদে প্রবেশ করলাম, সেখানে ছিল একজন মরক্কান মহিলা। তিনি আমাকে আগে থেকেই জানতেন। তিনি বললেন, তুমি এসো আমাদের সঙ্গে নামাজ পড়ো। আর আমি বললাম, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয়। তিনি বললেন, আমার পাশে দাঁড়াও, আমি দেখিয়ে দেবো। She could tell you were very interested. সম্ভবত তিনি কিছু বুঝেছিলেন। আমি কয়েকবার তার সঙ্গে বসেছিলাম অলরেডি। তো তারপর এটা ছিল জুন। আমার মনে আছে খুবই পরিষ্কারভাবে। আমরা দাঁড়িয়েছিলাম প্রেয়ার হলে। আর তিনি বললেন যে তুমি জাস্ট আমাকে অনুসরণ করো, আর তোমাকে কোনো কিছু উচ্চারণ করতে হবে না। এটা নীরবে পড়া হচ্ছিল, কারণ এটা ছিল আসরের নাম। আর আমি মুভমেন্টস গুলো ফলো করছিলাম। আর প্রথম সেজদার পর আমার কপালটা মেঝেতে রাখলাম। আমার পরিষ্কার মনে আছে জানালা দিয়ে রোদ এসে পড়ছিল। এটা ছিল খুবই সুন্দর পরিচ্ছন্ন কার্পেট, লাল সবুজ ঘর কাটা, সুন্দর নকশার। আমি আমার মাথাটা রাখলাম। আর সেই মুহূর্তে আমার মনে হলো গোটা পৃথিবীটা আমার চোখের সামনে খুলে গেল। সমস্ত কিছুই অর্থপূর্ণ হয়ে উঠলো সেই মুহূর্তে। এমনকি আজও যখন আমি ভাবি, আমি মিস করি সেই অনুভূতিটা, যেখানে আমি কোনো কিছুর সঙ্গে খুবই সংযোগ অনুভব করছি। আমি জানতাম না সেটা কি। It was hidayah. Now we know. Now we know. But at that time, I didn't know. এখন আমি জানি, কিন্তু তখন আমি জানতাম না। তো তারপর আমি বাড়ি চলে এলাম। আর 2 দিনের মধ্যেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জন্মদিন সেটাই হবে উত্তম উপহার যা আমি নিজেকে দেব। আর আমি মসজিদে গেলাম আর আমার শাহাদার ঘোষণা দিলাম। You were still on your job. আমি তখনও জব করছিলাম। And what sort of impact did that have on? আমি ছেড়ে দিয়েছিলাম। So you entered into Islam but lost your job. Yes. আমি ছেড়ে দিয়েছিলাম আমার জব। এটা আমাকে বেছে নিতে হয়েছিল, আমাকে করতে হয়েছিল। কোনো উপায় ছিল না। একজন মুসলিম হিসাবে ওই জীবন ব্যবস্থার মধ্যে থেকে সমস্ত শর্তগুলো পালন করা, এই বিভাগের কাজের শর্তগুলো, সেই সেটআপের মধ্যে, যেটা ছিল খুবই It's very demanding. ডিমান্ডিং বাট অলসো ভেরি সোললেস। জানেন, আমি পাচ্ছিলাম না আধ্যাত্মিক পরিপূর্ণতা আমার জবের মধ্যে। আমার প্রয়োজন ছিল গুরুতর পরিবর্তনের। What about your parents? তখন আমি আমার পেরেন্টসকে জানাতে পারিনি যে আমি মুসলিম হয়ে গিয়েছি। আর আমি হাঙ্গেরি ছেড়ে চলে গিয়েছিলাম। আমার জব ছেড়ে দেওয়ার পর প্রত্যেকেই ছিল আমার বিরুদ্ধে, কারণ এটা ছিল জব ফর লাইফ। কিন্তু আমি ছেড়ে দিলাম আর ইজিপ্টে চলে গেলাম স্টাডির জন্য। Or you had to explain to your parents why you're leaving. আমি তাদের জানাইনি যে আমি কেন ইজিপ্টে যাচ্ছি। আমি তাদের বলেছিলাম যে আমি ট্রাভেলে যাচ্ছি, কারণ আমি জব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। অবশ্যই এটা আরো একটা সত্য। আমি প্রচুর ব্যস্ত ছিলাম 2 বছর এই মন্ত্রণালয়ে। আমি জাস্ট এটা আর বইতে পারছিলাম না। আমি এটা শেষ করলাম আর ইজিপ্টে চলে গেলাম সুটকেস সাথে। আর আমি শুরু করলাম আমার নতুন জার্নি মুসলিমদের সাথে। At the Did time. you have friends in Egypt at the time? আমার একটা কন্ট্যাক্ট ছিল। আমাকে একটা কন্ট্যাক্ট দিয়েছিল আমার বন্ধু। সে বলেছিল তুমি সেখানে যাও, এই ব্যক্তি তোমার দেখাশোনা করবে। আর আমি সেখানে একটা কনভার্ট পরিবারের সঙ্গে ছিলাম, একজন ইংরেজ ভদ্রলোক আর তার মালয়েশিয়ান স্ত্রীর সঙ্গে। তারা দুজনেই ছিল মুসলিম। আমি তাদের সঙ্গে ছিলাম 1 সপ্তাহের মতো। আর এই 1 সপ্তাহে অদ্ভুত সব মানুষদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল ইজিপ্টে। তো 1 সপ্তাহের মধ্যেই আমি জব পেয়ে গেলাম ব্রিটিশ কাউন্সিলে। আমি ইংলিশ শেখাতাম বিকাল বেলায়। তবে সকাল বেলায় আমার সুযোগ ছিল স্কুলে গিয়ে আরবি শেখার, কোরআন মুখস্থ করার। Inshallah, an things. excellent arrangement. Yeah, alhamdulillah. It was amazing.
আর একদিন বিকালে সেই ইংরেজ ভদ্রলোক আমাকে বাসে চাপিয়ে দিলেন। আমি বললাম, দেখুন আমি আমার এমবাসিতে যেতে চাই, আমি রেজিস্টার করতে চাই আমার পাসপোর্ট, কারণ আমি এখানে একাকী, আমার সঙ্গে কিছু ঘটে যেতে পারে, আমি প্রকাশ্যে আসতে চাই না। তো আমি গেলাম এমবাসিতে, সেখানে একজন মহিলা ছিলেন, পিছনে প্রচুর ধোঁয়া, কফি, বুকে, আর তিনি আমাকে বললেন যে এটা কালকের জন্য একটা বিশেষ আয়োজন, আপনি খুবই লাকি, কারণ এখানে একটা মিটিং হবে সমস্ত হাঙ্গেরিয়ান ওয়াইফসদের যারা কায়রোতে বাস করে, তারা একসঙ্গে সভা করবে, আপনি যদি আগামীকাল আসেন তাহলে কিছু হাঙ্গেরিয়ান মহিলার সঙ্গে আপনার দেখা হতে পারে। তো পরদিন সকালে আমি গেলাম, সেখানে আমি ছাড়া মাত্র একজন মহিলা ছিলেন কভার্ড। আমি তার সঙ্গে কথা বলা শুরু করলাম, আর কথায় কথায় বেরিয়ে এলো যে তিনি হাঙ্গেরির সেই একই টাউনের যেখানে আমার মমের স্কুল ছিল। Oh, তো তারপর আমরা উপলব্ধি করলাম যে আমরা খুবই কাছের মানুষ, আর আমরা উভয়ই বাস করছিলাম কায়রোর একই এলাকায়। তো সেই দিনের পর থেকে প্রতিদিন তিনি আমাকে কোরআন শেখাচ্ছিলেন হাঙ্গেরিয়ান ভাষায় কায়রোতে। তিনি আমাকে নিজের গল্প শোনালেন। তিনি বিয়ে করেছিলেন একজন ইজিপশিয়ান, সেখানে ছিল 2 সন্তান নিয়ে তার পরিবার। তিনি ছিলেন একজন প্র্যাকটিসিং মুসলিম, আর তিনি বলেছিলেন যে এখানে যখন তিনি এসেছিলেন একটি আরবি শব্দও তিনি বলতে পারতেন না। আর তিনি বললেন, তারপর এদের সার্কেলে ঢুকলাম, একটা শব্দ শিখতাম 1 সপ্তাহে, আর এখন তিনি আরবিতে ফ্লুয়েন্ট। আরো তিনি স্বচ্ছন্দ ছিলেন কোরআনে, তিনি বহু গল্প আমাকে শুনিয়েছিলেন, আর তিনি সত্যি আমার কাছে কোরআনকে জীবন্ত করে তুলেছিলেন। mashallah. তিনি আমাকে ইজিপশিয়ান রান্না শিখিয়েছিলেন। Molokhia? Molokhia. I was doing the molokhia with her. আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, আর আরো এটা রমজানে প্রায় প্রতিদিনই আমি তাদের সঙ্গে ইফতার করতাম। For how long did you stay in Egypt? আমি ছিলাম 7 মাস। আর তারপর সেটাই ছিল সময় আমার পেরেন্টসকে কল করতে হয়েছিল। আমার সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে আমি হাঙ্গেরিতে ফিরে গিয়ে কি করব, হিজাব পরিহিতা অবস্থায় আমি কোথায় যাব। আর আমি আমার মমকে কল করলাম, আর তিনি বললেন, দেখো আমি জানি তুমি আর ফিরে আসবে না, তুমি যখন একবার বাড়ি ছেড়েছো তুমি আর ফিরে আসবে না, কিন্তু তুমি কোথায় যেতে চাও? আমি বললাম, আমার দুটো চয়েস আছে, হয় আমি যাবো ইংল্যান্ডে কারণ আমি ইংলিশ বলতে পারি, অথবা স্পেনে কারণ আমি স্প্যানিশও বলতে পারি। And you told them you were a Muslim by then? হ্যাঁ, ফোনে আমি তাদের জানিয়েছিলাম। আর আমার মম প্রায় 3 মিনিট কথা বলতে পারেননি ফোনে। Wow. আর তারপর তিনি বললেন যে তুমি যা কিছুই বেছে নাও না কেন, এটা তোমার জীবন, কিন্তু তোমার ড্যাডকে এখন বলো না। তো আমি আমার ড্যাডকে বলিনি। He was a difficult man. তিনি ছিলেন খুবই টিপিক্যাল হাঙ্গেরিয়ান ন্যাশনালিস্ট। তিনি ভিন্ন কোনো কিছুকে গ্রহণ করতেই পারতেন না। আর যখন আমার মম আমাকে কথাটা বললেন, আমি বললাম, প্লিজ মম, জাস্ট তাকে বলে দিন যে আমি মনে করি তিনি একজন মুসলিম, কারণ তিনি যে গ্রামের বাসিন্দা সেখানকার সবাই মুসলিম হয়ে গেছিলেন তুর্কিরা আসার পর। মম বললেন, আমি পারবো না, তোমাকে বলতে হবে, কারণ তিনি আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু আমি বললাম যে এটাই উপায় ড্যাডির সঙ্গে কথা বলার। What makes you suspect that his roots were Muslim? আচ্ছা, আমাদের ছিল খুবই অদ্ভুত হাঙ্গেরিয়ান ঐতিহ্য, যা ছিল অনেকটাই মুসলিমদের মতো। ফর এক্সাম্পল, আমরা অজু করতাম রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে। Really? হ্যাঁ, আমার গ্র্যান্ডমাদার হাত, পা, মুখ ধুতেন, Not knowing why? না জানি কেন তিনি এটা করছেন। আমার গ্র্যান্ডমাদার ছিলেন নির্ভুল সব সময়। আমাদের অতিথি এলে তিনি থাকতে পেতেন আমাদের সঙ্গে 3 দিন। তাকে বলা যেত না যে কেন তুমি এখানে। তাকে খাওয়াতেন, পড়াতেন, থাকার স্থান দিতেন। 3 দিন পর বলা হতো যে আপনি চলে যেতে পারেন। আর এটা ছিল খুবই প্রফেটিক ট্র্যাডিশন। যেমনটা আমি বললাম যে আমরা অজু করতাম, আমরা ছিলাম খুবই অতিথিপরায়ণ, যেন তাদেরকে কোনো রকম প্রশ্ন করতাম না। তো আমাদের ছিল খুবই ঐতিহ্যবাহী গভীর সংযোগ। আমি মনে করি যে এটা ছিল তুর্কিদের প্রভাব, কারণ আমরা বহুদিন ছিলাম ওসমানীয় খিলাফতের আন্ডারে, প্রায় 150 বছর। তো আমাদের ছিল একেবারে একই ধরনের সংস্কৃতি, ইসলামের মতোই। আর আমার মনে আছে যে আমাকে যখন শেখানো হচ্ছিল কিভাবে অজু করতে হয়, আমি মমকে বললাম যে এটা তাই যে আমরা প্রতিদিন রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে করি। And how many people were lost to Islam? Yes. They were probably Spain is a prominent example. Yes. So this brought you to the UK. হ্যাঁ, আমি ইউকেতে চলে এলাম, আমি সেটেল হলাম, আর আমি বিয়ে করলাম 1 বছরের মধ্যে। আর সেই থেকে জানেন আমি এখানেই। আমি স্পেনেও ছিলাম অল্প সময়ের জন্য 2 বছর, তবে আমি ফিরে আসি, কারণ সেখানেই আমি আসলেই খুঁজে পেয়েছিলাম উদ্দেশ্য। আমি মনে করি মুসলিম হিসাবে জীবনের এক উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম। জানেন, এটা ছিল ইসলামের শিকড় খুঁজে বের করা ইউরোপে। আর এটা কোথা থেকে এসেছিল? যখন আমি সেখানে ছিলাম আমার বাচ্চাদের নিয়ে, আমি সেখানে ছিলাম 2 বছর। আমার বাচ্চারা স্কুলে যেত, স্প্যানিশ স্কুলে। আমি লিখেছিলাম আমার প্রথম বই স্পেনে। Where did you stay? আমরা ছিলাম রোন্দায়, যা ছিল খুবই সুন্দর পার্বত্য গ্রাম। আর সেটা ছিল শেষ পদচিহ্নগুলোর মধ্যে একটা, যা পড়েছিল মুসলিমদের যখন স্পেনে মুসলিম রাজত্ব ছড়ায় ইন 1492। এটা ছিল শেষ গ্রানাডায়, কিন্তু রন্দায় বিস্তার লাভ করেছিল কয়েক বছর আগে। আর প্রত্যেক উইকেন্ডে আমি যা করতাম, আমার বাচ্চাদের গাড়িতে নিয়ে বেরিয়ে পড়তাম, আমরা হাঁটতে যেতাম, আর আমরা খোঁজ করতাম ইসলামের অবশিষ্ট প্রভাব। স্পেনের সব জায়গা, গ্রানাডা, কর্দোভা, সেভিলা, আমি চিনি আন্দালুসিয়ার প্রতিটা গ্রাম, কারণ আমি চাইতাম আমার বাচ্চারা সত্যি এর স্পর্শ পাক, সেই সংস্কৃতির। তার সাথে সাথে খুঁজে পাক ইউরোপে ইসলামের শিকড়।
Now, it seems to me that your conversion into Islam was so smooth, or was it not? ও না, সবসময় সমস্যা ছিল। আমি এটাকে এমনভাবে দেখি যে ইসলাম আমার জীবনে প্রবেশ করায় এটা আমাকে দেখতে সাহায্য করেছিল আমার জীবনের টুকরোগুলোকে। আর আমি মনে করি যে এই কারণেই আমি বলে থাকি যে আমার জার্নিটা হলো এই টুকরোগুলো খুঁজে বের করা আর একসঙ্গে জোড়া। কারণ প্রতিটা খণ্ডাংশটি ছিল অর্থ। যখন আমি পিছন ফিরে তাকাই, বাস্তবিকই আমার বাবার অরিজিন, সম্ভবত ইসলামিক অরিজিন। আমি জানি না, তবে আমার সন্দেহ আছে। বাস্তবটা হলো হাঙ্গেরিতে ছিল ইসলাম ও মুসলিমদের প্রভাব লম্বা সময় ধরে। জানেন, আমাদের ছিল বহু ঐতিহ্য, তারপর আমার অ্যাক্সিডেন্ট, আমার বেঁচে যাওয়া, এই সমস্ত কিছু ছোট ছোট টুকরো যখন আমি এগুলোকে জুড়ে দিই, এটা একটা সুন্দর মোজাইক পিসে পরিণত হয়, যেটাকে আমি বলতে পারি আমার জীবন। আর আমি মনে করি বেশিরভাগ মানুষই তাদের জীবনটাকে ঘেঁটে দেখে না। তারা ভাবেই না যে আমার জীবনে কেন এটা ঘটলো। কোনো কিছু যখন আপনার জীবনে খারাপ ঘটে, এটার অর্থই হলো আপনাকে জীবন নিয়ে যাবে অন্য কোনো দিকে। আমার ক্ষেত্রে এটা মসৃণ ছিল, তবে আমাকে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। আমার হেডস্কার্ফ নিয়ে আমার বাবা আমার হেডস্কার্ফ টেনে খুলে দিয়েছিলেন যখন আমি নামাজ পড়ছিলাম। আমার নামাজের মাঝেই তিনি আমাকে অনুমতি দেননি ইসলাম পালনে। আমাকে লুকাতে হতো। আমি নামাজ পড়তাম অন্ধকারে। যখন আমি আমার পেরেন্টসের সঙ্গে দেখা করতে যেতাম, আমি আগে থেকে জানাতাম না, কারণ তিনি আক্ষরিক অর্থেই পোর্ক আর অ্যালকোহল রাখতেন আমার টেবিলে আমাকে অস্বস্তিতে ফেলার জন্য। তো সেখানে ছিল বহু ব্যক্তিগত আক্রমণ। That's when you visited them from the UK. Yes. আর তারাও আসতেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে, আমাদের সঙ্গে থাকতে। আমার বিয়ের পর তারা এসেছিলেন বেশ কয়েকবার। সবসময় খুবই বেপরোয়া আক্রমণের ইচ্ছা নিয়ে আমার জীবনধারায়। He never reconciled? না, আমার মনে হয় না যে আমরা তা করতে পারতাম, কারণ দুর্ভাগ্যবশত তিনি মারা যান যখন আমার মেয়ে জন্মায়। আর একেবারে শেষ সময় পর্যন্ত তিনি খুবই বিরোধী ছিলেন আমার জীবনধারার। আমার মম ততটা ছিলেন না, কিন্তু আমার বাবা ছিলেন। আর জানেন, যখন আপনি আপনার প্যারেন্টসের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যান, এটা খুবই যন্ত্রণাদায়ক। বিশেষ করে আমার ড্যাড, যিনি আমার ছিল এক প্রকার ভালোবাসা আর ঘৃণা মিশ্রিত সম্পর্ক আমার বাবার সঙ্গে। আসলে আমি আশা করিনি যে তিনি আমার ধর্মকে এতটা ঘৃণা করবেন, কিন্তু তিনি করেছিলেন প্রকাশ্যে, কোনো গোপনতা ছাড়াই। তুলনামূলকভাবে মম ছিলেন অনেক বেশি সহনশীল। জানেন, তিনি একেবারে শুরুর থেকেই বলতেন, আমি পছন্দ করি না তুমি যেটাকে বেছে নিয়েছো, আমি পছন্দ করি না তোমার হিজাব পরা, তোমাকে বৃদ্ধা দেখায়। আর আমি মমকে বলতাম যে এটা আমার জীবন। তিনি বলতেন ওকে। কিন্তু ড্যাড ছিলেন এ বিষয়ে প্রস্তর সম। তিনি ছিলেন খুবই কঠিনভাবে আমার বিরোধী। যা কিছুই আমি করতাম, জানেন, আমি মনে করি যে এটা কিছুটা ছিল বর্ণবাদিতাও, কারণ আমার হাজব্যান্ড সেম ব্যাকগ্রাউন্ডের ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশের, তাই আমার বাবা মেনে নেননি কখনোই। Oh, that played a role. নিশ্চিত রূপে এটারও ভূমিকা ছিল, কারণ আমার মেয়ে যখন জন্মায়, আমার ড্যাড ছিলেন হাঙ্গেরিতে। আর প্রথম প্রশ্ন তিনি আমার মমকে যা করেছিলেন, ফোনে বেডে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম বেবির গায়ের রং কেমন। My goodness. তো এই ধরনের সব বিষয়, জানেন, শুধুমাত্র ধর্মীয় দিক থেকে স্ট্রাগল করছিলাম তাই নয়, এটা ছিল বর্ণের দিক থেকেও। আর তারপর আরও একটা মজার ঘটনা ঘটেছিল। আমার মম এক প্রকার সত্যি শুরু করেছিলেন আমাকে ব্যঙ্গ করতে আমার জীবনধারা নিয়ে, আমার সমস্ত পছন্দ। আর তিনি বলতেন, কেন তুমি নিজেকে বৃদ্ধা সাজাতে চাও হিজাব পরে? আর আমার ক্ষেত্রে এটার অর্থ ছিল আমার সমস্ত অধিকারকে অস্বীকার করা। আর আমি বললাম, দেখুন মম, আপনি এটাকে এভাবে নিন, আপনি একজন ফেমিনিস্ট। আমার মা ছিলেন একজন ফেমিনিস্ট। আপনি অন্য একজন মহিলাকে বলছেন আমি ভুল পোশাক পরিধান করছি, এটা মোটেও নারীবাদিতা নয়। আমি জানি না কিভাবে আপনি কথা বলছেন, কিন্তু আমার মম পুরোপুরি রূপে পাল্টে গেলেন যখন আমার বাচ্চারা জন্মালো। তিনি আমার সন্তানদের দিকে তাকিয়ে আমাকে বলতেন, আমি নিশ্চিত করব যে এই বাচ্চারা সবকিছু শিখবে, কখন নামাজ পড়তে হয়, কোনটা খাওয়া হালাল, কোনটা খাওয়া হারাম। তিনি অবর্ণনীয়ভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন। এখন আমরা তার সঙ্গে দেখা করতে যাই, তিনি আমাদের কাছে আসেন, আমরা যখন তার সঙ্গে থাকি, তিনি সমস্ত অ্যালকোহল দূরে সরিয়ে দেন। তিনি খুব বেশি ড্রিঙ্ক করেন না, তবে তিনি সবকিছু সরিয়ে দেন আমরা গেলে। Out of respect. Out of respect. আর আমি মনে করি এটাই প্রোগ্রেস। যিনি এটা কখনোই করতে পারেননি তিনি আমার বাবা। আমার বাবা জীবনেও এটা করতে পারেননি। আমার বাবার জন্য এটা ছিল সত্যিই সংগ্রাম আমাকে মুসলিম হিসাবে দেখা, কিন্তু আমার মম এটাকে অদ্ভুতভাবে মেনে নিয়েছিলেন। আর এখন আমি আমার বাচ্চাদের অনেক সময় তার কাছে রেখে আসি। আমাদের জায়নামাজ বের করে দেন। হাঙ্গেরিতে আমার একটা জায়নামাজ আছে, তিনি সেটা আমার জন্য কিনে নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন যখনই তুমি এখানে আসবে আমি চাই এখানে তোমার একটা জায়নামাজ থাকবে। এখন তার আছে অসাধারণ শ্রদ্ধা। আর আমাকে প্রায় 20 বছর ধরে মুসলিম হিসাবে দেখার পর আমি মনে করি না তিনি আর খুব বেশি দূরে আছেন মুসলিম হওয়া থেকে। Let's make dua. Who knows? Who knows? Now you're married to a person who is originally from Bangladesh. Yes. So you actually entered into another culture. Mm. Were there difficulties here ও or না, এটা কখনোই মসৃণ ছিল না। যখন আমরা কথা বলি ইন্টারকালচারাল ম্যারেজেস,
অ্যান্ড ইন্টাররেসিয়াল ম্যারেজেস। আমি মনে করি সেখানে সবসময় চ্যালেঞ্জেস থাকে। আমার মনে আছে আমার মা বলেছিলেন যেন তোমাকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। আমি বলেছিলাম মম এটা হাঙ্গেরিয়ান পুরুষের সঙ্গেও হতে পারে, এটা বিষয় নয়, হয়তোবা আমার চ্যালেঞ্জগুলো হবে ভিন্ন। প্রথমত আমার হাজব্যান্ডের ফ্যামিলি ছিল বিশাল বড়। আমার তুলনায় আমার ছিল এক ভাই, তার ছিল 5 ভাই বোন। এটা ছিল বিগ এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার বাচ্চাদের হয়তোবা 100 জন কাজিনস আছে। আমার বাচ্চারা তাদের বেশিরভাগই হয়তোবা চেনে না। তো আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর আমি তার ভাষা শিখেছিলাম যাতে করে আমি শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে পারি অ্যাটলিস্ট বেসিক লেভেলে। Speak what, Bengali? হ্যাঁ, আমি বাংলা বুঝতে পারতাম। আমি শিখেছিলাম রান্না করতে আমার হাজব্যান্ডের ফেভারিট ফুড। আসলে আমি এটাকে এভাবে দেখতামই না যে এখানে আমার থেকে কোনো কিছু দূরে চলে যাচ্ছে। আমার ক্ষেত্রে এটা ছিল আমি আমার নিজস্বতায় আরো কিছু যোগ করছি। এটা ছিল ভিন্ন ভিন্ন স্কিলস অর্জন করা। Things that I do. You're making an investment. Yes. Yeah. Yes. আমি চাইতাম আমার বাচ্চারা উভয় কালচারেই কমফোর্টেবল হোক। আমার কালচার এবং আমার হাজব্যান্ডের কালচার। আমি চাইতাম তারা আমাদের ভাষাগুলোতে ফ্লুয়েন্ট হোক। আমার মেয়ে এখন 5-6টা ভাষা বলতে পারে, কারণ সবসময় সে এই সমস্ত বিষয়গুলো এক্সপোজ করেছে। আর আমি চাই তারা সাংস্কৃতিক দিক থেকে, বর্ণের দিক থেকে স্বচ্ছন্দ হোক, আর তারা বুঝুক যে আমরা সবাই হিউম্যান বিং, সবকিছুই সমান। এমনকি আমাদের খাবার পর্যন্ত একই, শুধু তাদের ভিন্ন ভিন্ন নাম। মাংস আর চাল সব কালচারেই আছে, বিরিয়ানি, মাকলুবা, যাই আপনি বলেন না কেন। তবে এর মশলাগুলো হয়তো বা আলাদা, কিন্তু এর মূল বিষয়টা সেই একই। The basic ingredients are the same. Yes. It's just like with human beings. আর আমি মনে করি আমার হাজব্যান্ডের সঙ্গে অন্যান্য চ্যালেঞ্জ যেগুলো ছিল, তিনি ছিলেন খুবই সার্বজনীন ব্যক্তি, জানেন, খোলা কিতাব। তার জীবনটা ছিল খোলা কিতাবের মতো, আর আমি ছিলাম খুবই প্রাইভেট পার্সন। তো এটার কারণে কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল আমি মনে করি। তবে 22 বৎসরের বিবাহিত জীবন, সম্ভবত আমরা বলতে পারি যে আমরা এগুলোকে ওভারকাম করে এসেছি। Now, what about the convert community? Are you a part of that as well? Are you involved? আসলে জানেন, আমি থাকি, আর আই অ্যাম ইন অ্যান্ড আউট। আপনাকে আমি সত্যি বলছি, কারণ তো প্রথম বিষয় হলো, যখন আপনি হন একজন কনভার্ট, আপনি সবসময় থেকে যান নও মুসলিম। যদিও তা হয় আপনি 20 বছর ধরে মুসলিম, সবসময় আপনাকে ডাকা হবে কনভার্ট বলে, নিউ মুসলিম বলে। The beauty about it is that you never get old. You never get old. Yes. Yes. But কিন্তু এই ধারণার কারণে আমার অনেক সময় মনে হয় যে আমাদেরকে সিরিয়াসলি নেওয়া হয় না মুসলিম কমিউনিটির মধ্যে, কারণ আমরা প্রপারলি আরবিতে কথা বলতে পারি না, আমরা কোরআন পাঠ করে বেড়ে উঠি না, আমরা একেবারে ছেলেবেলা থেকে রোজা রাখি না, তাই আমাদের সংগ্রামগুলো হয় ভিন্ন। আর অনেক সময় আমি নিজেকে বহিরাগত বলে অনুভব করেছি। আমার মনে আছে আমি যখন এখানে মসজিদে যেতে শুরু করেছিলাম, জানেন, একটা মসজিদে সবাই কথা বলছে উর্দুতে, সো আই ডোন্ট বিলং দেয়ার। আমি চলে গেলাম অন্য মসজিদে, সেখানে সবাই কথা বলছে আরবিতে, সেখান থেকেও আমি বিলং করছিলাম না। আরো একটা মসজিদে গেলাম যেখানে সবাই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলছিল। কিন্তু আমি মনে করি যে মুসলিম কমিউনিটির একত্রিত হওয়ার অভাবটা এখনো আছে, কনভার্টসদের সামিল করে নেওয়ার অভাবটা। জানেন, আমরা তাদের দিই খাদ্য, পোশাক, মাশাআল্লাহ এভরিথিং, কিন্তু আরো বেশি কিছু করার আছে, তাদের দেখভাল করা দরকার। আমি মনে করি যে সেভাবে দেখভাল করা হয় না কমিউনিটি থেকে তাদের। বিশেষ কোনো ক্ষোভ প্রকাশ করছি না আমি তাদের বিরুদ্ধে বা ব্যক্তিগতভাবে কারোর প্রতি, কিন্তু আমি মনে করি যে এটা একটা সমস্যা আমাদের কমিউনিটির, যে আমাদের নিশ্চিত করতে হবে তাদের দেখভাল করার বিষয়টা। তাদের শাহাদাটা তাদের এন্ট্রি ইসলামে, তারপরেই তো আসে সমস্ত সংগ্রাম। আমি জানি অনেক উদ্যোগী আছেন এই দেশে, সারা ইউরোপ জুড়ে, তারা চেষ্টা করে এটাকে সহজ করে দেওয়ার, মসৃণ করে দেওয়ার এই ট্রানজিশনকে। তা সত্ত্বেও আমার মনে হয় যে আরো কিছু কাজ করা দরকার এই বিষয়ে। Now, what about your involvement with the history of Muslims in Spain, and what attracted you to this? এটা বেশ মজার এই আবিষ্কার, কারণ আমি সত্যি চাইছিলাম একটা বই লিখতে অ্যাবাউট স্পেন ইন জেনারেল, বাট অলসো মুসলিম ইন স্পেন। আমি সেখানে যেতাম ছুটি কাটাতে, আর আমার হাজব্যান্ডকে বলতাম ড্রাইভ করে নিয়ে যেতে বিশেষ একটা স্থান কর্দোবার বাইরে, আর আমি সেখানে তাকে গাড়ি থামাতে বলতাম, আর তিনি ভাবতেন সামথিং ওয়াজ রং। আমি ঘাসের উপর শুয়ে পড়তাম আর শুনতে পেতাম সেই ভূমি আমার সঙ্গে কথা বলছে, আর আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, আর তিনি ভাবতেন আমার সঙ্গে খারাপ কিছু ঘটছে। আমি বলতাম না না, আমি যা সত্যি অনুভব করি আমার এখানে থাকা প্রয়োজন। তো আমি গোটা স্পেন ঘুরে বেরিয়েছি আমার বাচ্চাদের সঙ্গে। আমার হাজব্যান্ড সবসময় এখানে আসতে পারতেন না, তিনি আসতেন মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করতে। You actually lived there. আমি ছিলাম 2 বছর। আমার বাচ্চারা যেত লোকাল স্কুলে, আমি কাজ করতাম আমার বই নিয়ে। আমি বেশির থেকে বেশি তথ্য জোগাড় করছিলাম। যতই আমি স্টাডি করছিলাম, আমি উপলব্ধি করতে পারছিলাম যে কতটা স্বল্প উপস্থাপনা করা হয় পৃথিবীর সামনে স্পেনে মুসলিমদের সত্যিকার ঐতিহ্য সম্বন্ধে। আমি কথা বলছি 8-এর দশকের, যখন আমি দেখি যে কি ঘটেছিল 8-এর দশকে। কর্দোবা ছিল ইউরোপের আলো, আমাদের ছিল ইউনিভার্সিটিজ, আমাদের ছিল স্ট্রিট লাইটস, আমাদের ছিল বাথরুম, 9000-এরও বেশি বই ছিল একটা লাইব্রেরিতে, আর কর্দোবাতে লাইব্রেরি ছিল 400
50-এরও বেশি, যেখানে প্যারিসে ছিল মাত্র 50টা বই, আর তাই নিয়েই তারা গর্বিত। তো গোটা মধ্যযুগীয় সময়কালকে চিত্রায়িত করা হয়েছে খুবই দুর্বলভাবে গোটা পৃথিবীর কাছে। যখন আপনি সেখানে যাবেন আর দেখবেন জাঁকজমকপূর্ণ আলহামরা আর মসজিদগুলো কর্দোবায়, এটা সত্যি আপনার জন্য জীবন বয়ে নিয়ে আসবে। এটা এমন কিছু যা পৃথিবীর কাছে উপস্থাপনা করা হয়নি। যেমনটা আমি বলেছিলাম যে আমি খুবই কিউরিয়াস পারসন। আমি জাস্ট একটু পর্দাটা সরিয়ে দেখতে চাইছিলাম এর পিছনে কি আছে। আর যতই আমি পড়ছিলাম ততই আমি কনভিন্সড হয়ে যাচ্ছিলাম যে ইসলামের মূল শুরু হয়েছিল এইখান থেকেই। কিন্তু আমরা পৃথিবীর কাছে এটা তুলে ধরতে পারিনি। And has your book been published? Well, I'm writing historic fiction, so it's waiting for publication. Wish you success, inshallah. Jazakallah khair. Thank you.